দুপুরের দিকে পাশের বাড়ির কাকিমা এসে আমার শাশুড়ির কাছে বলে গেলেন, আমার স্বামী নাকি প্রবাসে আবার বিয়ে করেছে। প্রথমে কথাটা নিছক মজার ছলেই নিয়েছিলাম। কিন্তু এ যে মোটেও কোনো তামাশা নয় তা বেশ বুঝতে পারছি। কারণ কাকির ছেলে মাস দুয়েক হলো আমার স্বামীর সঙ্গে একই দেশে পাড়ি জমিয়েছে। সে নিশ্চয়ই টিপ্পনি কাটার জন্য এমন কথা বলবে না। বাড়ির উঠোনে ফোন হাতে চুপচাপ বসে আছে আনিতা। পুরো নাম আনিতা নুসরাত। স্বামীর নাম ইমতি হাসান মুবিন। ৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় প্রবাসী। দীর্ঘ ৬ বছরের সম্পর্ক তাদের। প্রথমে ২ বছরের প্রেম, তারপর ৪ বছরের দাম্পত্য। এই তো ৪ মাস আগে দেশে এসেছিল ইমতি। ২ মাস ছুটি কাটিয়ে আবার চলে গেছে। আজও তো সকাল পর্যন্ত সব ঠিকই ছিল। অথচ কাকি এসে কী সব বলে গেল। মাথার উপর কয়েকটা দাঁড়কাক একটানা ডেকে চলেছে। আকাশে মেঘের ছিটেফোঁটাও নেই। তপ্ত রোদের মধ্যে ফোন হাতে নিয়ে গোয়ালঘরের পাশটায় বসে আছে আনিতা। শরীর ঘামে ভিজে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। রোদে পুড়ে গাল দুটো লাল হয়ে উঠেছে। অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। সমস্ত মনোযোগ যেন আটকে আছে ছোট্ট ফোনের পর্দায়। বর্তমানে প্রবাসীদের যোগাযোগের অন্যতম মাধ্যম ইমো। স্পষ্ট দেখা যাচ্ছে ইমতি অনলাইনে আছে। অথচ আনিতার কোনো কল বা বার্তার উত্তর দিচ্ছে না। এর আগেও এমন হয়েছে। কাজে ব্যস্ত থাকলে আনিতা কিছুই বলত না। কিন্তু আজ সে মেনে নিতে পারছে না। বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে। অনলাইনে আছে, তাহলে উত্তর দিচ্ছে না কেন? কী এমন ব্যস্ততা? অশান্ত মন সাধারণত কোনো যুক্তি মানে না। তাই তো আনিতার মনও আজ কোনো যুক্তি শুনতে চাইছে না। খোলা আকাশের নিচে তপ্ত রোদ মাথায় নিয়ে বসে থাকা আনিতার মনে ধীরে ধীরে মেঘ জমতে শুরু করেছে। সেই মেঘ একসময় নোনাজলের স্রোত হয়ে গড়িয়ে পড়ল ২ চোখের কার্নিশ বেয়ে। গ্রামে কোনো কথা চাপা থাকে না। ১ কান ২ কান হয়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে খবরটা। যা হওয়ার তাই হল। দলে দলে দাদিচাচিরা এসে জানতে চাইছে আসল ঘটনা কী। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে বলছে ওখানে নাকি ইমতির বাচ্চাও আছে। আনিতাকে নানা প্রশ্ন করা হচ্ছিল। কিন্তু প্রতিউত্তরে ছিল কেবল তার নিরুত্তাপ উদাসীন চাহনি। দুপুর পেরিয়ে বিকেল হল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। তবুও ইমতির কোনো কল এল না। যতই ব্যস্ততা থাকুক, এদেশের ৫ ওয়াক্ত নামাজের সময় ঠিক কল দিত সে। আনিতার নামাজ নিয়ে আগে থেকেই বেশ কঠোর ইমতি। আনু মা উঠ। কে কি বলল, এতে তো আর সংসার চলে না মা। আমার ছেলে তোকে ঠকাবে? এটা কেউ বিশ্বাস করবে? তুই জানিস না কাজে ব্যস্ত থাকলে কি করবে? একটু সবুর কর মা। একটু সবুর কর। শাশুড়ির কথায় মুখ তুলে তাকায় আনিতা। চোখমুখ ফুলে লাল হয়ে আছে। শাশুড়ির কোমর জড়িয়ে ধরে হুহু করে কেঁদে ওঠে সে। সে নিজেও জানে ইমতি তাকে কোনো দিন ঠকাবে না। তবু মন কেন এতকু গাইছে? ইমতি আর আনিতা পাশাপাশি গ্রামের ছিল। যে বছর ইমতি অনার্স প্রথম বর্ষে ভর্তি হল, সে বছর আনিতা মাধ্যমিক পরীক্ষা দেবে। ভালো ছাত্র হিসেবে ইমতির নাম পুরো ১০ গ্রামে ছড়িয়েছিল। তাই হেডমাস্টার আনিতাসহ আরও কয়েকজন ছাত্রছাত্রীকে পড়তে পাঠান ইমতির কাছে। আনিতা স্বভাবগত কারণেই বেশ চুপচাপ। পড়তে যাওয়া, পড়া শেষ করা, তারপর বাড়ি ফেরা, এটুকুই ছিল তার কাজ। এ বাড়িতে যেদিন প্রথম এসেছিল সেদিন তুমুল বর্ষণ হচ্ছিল। বিধাতার আরশে যত পানি জমা ছিল সব যেন সেদিন ঝরে পড়ছিল পৃথিবীর বুকে। বৃষ্টি মাথায় নিয়েই একদল ছাত্রছাত্রী এলো ইমতিদের বাড়ি। তাদের মধ্যেই ছিল আনিতা। ওদের ঘরে বসতে দিয়ে ইমতি যখন বাইরে গেল, ঠিক তখনই আচমকা বাতাসের সঙ্গে ভেসে এলো মেঘের প্রচণ্ড গর্জন। মুহূর্তেই বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর ডুবে গেল ঘুটঘুটে অন্ধকারে। সেই অন্ধকারের মাঝেই একরত্তি মোমবাতির আলো হাতে নিয়ে ঘরে প্রবেশ করল ইমতি। সেদিনই প্রথম আনিতা ইমতিকে দেখেছিল। দেখার পর কোনো বিশেষ অনুভূতি হয়নি। চুপচাপ মন বসিয়েছিল পদার্থবিজ্ঞানের ভরবেগের সূত্রে। আজ ৬ বছর পর জীবনের এই দুর্বিষহ সন্ধিক্ষণে এসে হঠাৎ সেই প্রথম দিনের স্মৃতি আধো-ঘুমাধো জাগরণে মনে পড়ছিল আনিতার। মাথাব্যথায় কাতর হয়েও ফোন ছাড়েনি হাত থেকে। এই বুঝি কল এল। আনিতার ঘুম যখন একটু হালকা হল, তখন এক পশলা বৃষ্টি হয়ে সবে থেমেছে। বিদ্যুৎ নেই। ঘর অন্ধকার। বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে। কান খাড়া করে আনিতা কিছু শোনার চেষ্টা করল। তার শাশুড়ি মা কারও সঙ্গে ফোনে কথা বলছেন।
ভদ্রমহিলা লাউডস্পিকার ছাড়া ফোনে কথা বলতে পারেন না। তাই কার সঙ্গে কি বলেন সবই শোনা যায়। অপর পাশের কথা স্পষ্ট না হলেও এ পাশ থেকে শাশুড়ির কণ্ঠ বারবার ভেসে আসছে। বাবা, আমার কাছে কিছু লুকাইও না। সত্যি কইরা কও। আমার কাছে স্বীকার করো। আনিতা উঠে এসে দরজার পাশে দাঁড়াল। মায়ের কাছে সন্তানের কোনো গোপন কথা লুকাইতে নাই। মা যদি সাহায্য না করে, বিপদে আপদে না দেখে, তাইলে কে দেখব? আমার কাছে কিছু লুকাইও না। তুমি কি সত্যি আবার বিয়া করছ? অপর পাশ থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এল। তারপর কাপা কণ্ঠে জবাব এল। হুম মা, তোমরা যা শুনছ সব সত্যি। আমি আজ নয়, আরও 2 বছর আগে এখানে বিয়ে করেছি। মুহূর্তেই আনিতার মনে হল পৃথিবীটা যেন থেমে গেছে। মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। চারপাশের সব শব্দ যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। দ্রুত পায়ে হেঁটে এসে প্রায় ছিনিয়ে নীল শাশুড়ির হাত থেকে ফোনটা। চিৎকার করে বলে উঠল, আমি মানি না আপনার এই বিয়ে। আমি মানি না। আপনি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে বিয়ে করার সাহস পেলেন কোথায়? আমি কখনো আপনাকে অনুমতি দিইনি। আপনার এই বিয়ে আমি মানি না। প্রায় 15 ঘণ্টা ধরে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে আনিতা। গত রাতে ইমতির সঙ্গে এক দফা কথা কাটাকাটি হয়েছিল। আনিতা যথাসাধ্য চেষ্টা করেছিল নিজেকে সামলে শান্ত রেখে সবকিছু জানতে। কিন্তু পারেনি। বুকের ভেতর জমে থাকা ক্ষোভ, অভিমান আর ভালোবাসার আর্তনাদ তাকে শান্ত থাকতে দেয়নি। আরা, আমার কথা শুনো। আপনি কি কথা শোনাবেন আমাকে? কিভাবে আমার সতীন আনলেন সেই গল্প? ইমতির দীর্ঘশ্বাস। একটা ঘটনার যেমন 2টা দিক থাকে, তেমনি এই ঘটনারও 2টা দিক আছে। তুমি একটা দিক জানো, আরেকটা দিকও তোমাকে জানতে হবে। দয়া করুন আমার উপর। আপনি ফিরে আসুন আমার কাছে। আমার কিছু লাগবে না। আমি আপনার অল্প আয়ে সন্তুষ্ট ছিলাম, ভবিষ্যতেও থাকব। পাগলামি করো না। মেয়েটা কি মারিয়া? কিছুক্ষণ নীরব থেকে ইমতি বলল, হ্যাঁ। শব্দটা শুনেই বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল আনিতার। কেন করলেন আমার সঙ্গে এমন অভিনয়? অভিনয় করতে গিয়ে কখনো ক্লান্ত লাগেনি? আমি কখনো অভিনয় করিনি। আজ আল্লাহর কাছে শুধু একটা জিনিস চেয়েছি। আমার লাশ যেন আপনার দেখার ভাগ্যে না হয়। হঠাৎ করেই রেগে গেল ইমতি। তোমার এত কিসের কথা? তোকে কিসের কমতিতে রেখেছি? তোর কোনো কম আছে কিছুতে? আমি বিয়ে করেছি আমার ইচ্ছায়। কি করবি যা কর। আমাকে আর কোনোদিন কল দিবি না। কথা শেষ করেই কল কেটে দিল সে। তারপর নম্বর ব্লক। রাগে, ক্ষোভে আর অভিমানে শাশুড়ির ফোনটা ছুঁড়ে মারল আনিতা। মুহূর্তেই স্ক্রিনটা চৌচির হয়ে গেল। শব্দটা যেন ভেঙে দিল বাড়ির নীরবতাও। ভোরবেলা মজি শেখের চায়ের দোকানে জমে উঠেছে আড্ডা। আজকের আলোচনার বিষয় ইমতির দ্বিতীয় বিয়ে। চায়ের কাপ হাতে মকবুল চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা বড্ড শান্ত স্বভাবের। দেখলেই সালাম দেয়। সবার বিপদে আপদে পাশে দাঁড়ায়। ইমতি এমন না করলেও পারত। রাসু মাথা নেড়ে বলল, ইমতির মতো পোলা এমন কাজ করতে পারে, এটা আমরা কেউ ভাবি নাই। মকবুল চৌধুরী আবার বললেন, মায়াডার ভাইয়েরা কিছু জানে না নাকি? এখনও তো হাসানের দোকান খোলে নাই। রাতে বৃষ্টি হওয়ায় রাস্তায় বেশ কাদা জমেছে। সাইকেল চালিয়ে বাজারে আসতে কষ্ট হচ্ছে হাসান করিমের। হাসান করিম আনিতার ছোট ভাই। বড় ভাইয়ের নাম মাসুদ করিম। বাবার মৃত্যুর পর 2 ভাই মিলে ব্যবসার পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। বাজারে তাদের বড় 3টি দোকান। দোকানের কাছাকাছি এসেই কাদায় পা পিছলে প্রায় পড়ে যাচ্ছিল হাসান। কষ্টে নিজেকে সামলে নিয়ে রাস্তার পাশে সাইকেলটা রেখে টিউবওয়েলে পা ধুতে লাগল। তাকে দেখেই ডাকলেন মকবুল চৌধুরী। হাসিমুখে এগিয়ে গেল হাসান। কিন্তু সেই হাসি কি আর বেশিক্ষণ টিকবে? নাকি মুহূর্তের মধ্যেই কর্পূরের মতো উবে যাবে? এদিকে বাড়িতে তখন আরেক বিপদ। সকাল থেকে বারবার ডাকাডাকি করেও আনিতার কোনো সাড়া পাচ্ছিলেন না তার শাশুড়ি। ধীরে ধীরে তার কণ্ঠে উৎকণ্ঠা বাড়তে লাগল। একসময় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যেই উঠোন ভরে গেল মানুষে। আনিতার দেবর যখন ঘরের পেছনের জানালা ভেঙে ভেতরে ঢুকে দরজা খুলল, তখন সবার আগে ছুটে এলেন ইমতির মা।
ঘরে ঢুকেই তিনি থমকে দাঁড়ালেন। খাটের বা পাশে জানালার নিচে উবু হয়ে পড়ে আছে আনিতা। চোখমুখ নীলচে বর্ণ ধারণ করেছে। মুখের কোণে শুকিয়ে যাওয়া সাদা ফেনার দাগ। ঘরের বাতাস হঠাৎ করেই ভারী হয়ে উঠল। তবে কি যুদ্ধ শুরু হওয়ার আগেই হার মেনে নিল আনিতা? তবে কি ভালোবাসার সবচেয়ে নির্মম পরিণতি এভাবেই লেখা হয়? নাকি এখনও বাকি আছে গল্পের সবচেয়ে কঠিন অধ্যায়? সকালটা যেন শুরুই হয়েছিল এক অদ্ভুত নিস্তব্ধতা আর উৎকণ্ঠা দিয়ে। ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠার আগেই ইমতিদের বাড়ির উঠোনে লোকজনের ভিড় জমে যায়। কারো হাতে তসবিহ, কেউ নিচু স্বরে দোয়া পড়ছে, কেউ বা শাশুড়ি মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। শাশুড়ি মা বারবার আনিতার কপালে হাত রেখে দেখছেন। মাঝে মাঝে আঁচল দিয়ে চোখ মুছে আবার তার মুখের দিকে তাকাচ্ছেন। মাহিন বাবা, তাড়াতাড়ি গাড়ি ডাক। আমার বুকটা কেমন জানি করতাছে। মেয়েটারে হাসপাতালে নিতে হইব গু। মাহিন কোনো কথা বলল না। 25 বছরের ছেলেটার মুখে আজ অদ্ভুত এক কঠোরতা। চোখের নিচে কালো ছাপ, সারারাত ঘুম হয়নি বোঝাই যায়। তবুও নিজের ভেতরের দুশ্চিন্তাটা কাউকে বুঝতে দিতে চায় না। দ্রুত বাইরে বেরিয়ে গেল সে। মাহিন ইমতির ছোট ভাই। অল্প সময়ের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স এসে দাঁড়াল বাড়ির সামনে। আনিতাকে সাবধানে স্ট্রেচারে তুলে গাড়িতে উঠানো হল। শাশুড়ি মা এক পাশে বসে তার হাত ধরে আছেন। মাহিন সামনের সিটে। পুরো পথটুকু আনিতা একবারও চোখ খুলল না। হাসপাতালের সাদা দেয়ালগুলো যেন আরও বেশি নির্জন লাগে। ডাক্তার ধৈর্য নিয়ে সব পরীক্ষা করলেন। রক্তচাপ, নাড়ি, বিভিন্ন পরীক্ষা সবকিছু শেষ করে তিনি মৃদু হেসে বললেন, ভয়ের কিছু নেই। অতিরিক্ত মানসিক চাপ আর দুর্বলতার কারণে এমন হয়েছে। কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে গ। শাশুড়ি মায়ের বুক থেকে যেন পাথর নেমে গেল। কিন্তু আনিতা? তার চোখ দুটো কেমন যেন ফাঁকা। ডাক্তার কিছু জিজ্ঞেস করলে শুধু মাথা নাড়ে। একটা কথাও বলে না। দুদিন পর বাড়ি ফিরল আনিতা। কিন্তু যেন সে আর আগের সেই আনিতা নেই। যে মেয়েটা হাসতে হাসতে পুরো বাড়ি মাথায় তুলে রাখত, সে এখন দিনের পর দিন চুপচাপ বসে থাকে। কথা বলে না। হাসে না। কারো দিকে তাকিয়েও ঠিকমতো তাকায় না। বেশিরভাগ সময় জানালার পাশে বসে থাকে। কখনো কখনো চোখ বেয়ে নির্বে পানি গড়িয়ে পড়ে। কেউ জিজ্ঞেস করলে বলে, চোখে কেমন জানি জ্বালা করে গি। কিন্তু সবাই জানে জ্বালা চোখে নয়। জ্বালা তার বুকের ভেতরে। বিকেল হলেই আনিতা চলে যায় গ্রামের পশ্চিম পাশের পুরনো পুকুরঘাটে। চারপাশে বিশাল আমগাছ, কদমগাছ। ঘাটের শেষ সিঁড়িটার উপর বসে থাকে সে। চুপচাপ। কখনো পুকুরের পানিতে নিজের মুখ দেখে, কখনো অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে থাকে। এই ঘাটটায় কত স্মৃতি। বিয়ের পর প্রথম ঈদে ইমতি তাকে এখানে নিয়ে এসেছিল। পানিতে হাত ডুবিয়ে বলেছিল, শোনো, আমি যদি কোনোদিন অনেক দূরে চলে যাই, তুমি এই জায়গাটায় আসবা। কারণ আমি যত দূরেই থাকি, আমার স্মৃতি এখানেই থাকব গো। সেদিন আনিতা হেসে বলেছিল, তুমি আমাকে ফেলে কোথাও যাইতে পারবা না আগে। ইমতি হেসেছিল। আর আজ সে সত্যিই অনেক দূরে। স্থানীয় সময় রাত 8:10। মেলবোর্ন শহরের সমুদ্রতীরবর্তী এলাকায় নিজের হোটেল ব্লু হরাইজন ইনের অফিস রুমে বসে আছে ইমতি হাসান মুবিন। সামনে ধোয়া ওঠা কফির কাপ। তবুও কফিতে তার মন নেই। জানালার বাইরে সাগরের ঢেউ আছড়ে পড়ছে। কিন্তু তার কানে বারবার ভেসে আসছে আনিতার কান্নার শব্দ। ঠিক তখনই ধীরে ধীরে রুমে ঢুকল মারিয়া জোসেফ। ফর্সা গায়ের রং, হালকা বাদামি চুল, ভাঙা ভাঙা বাংলায় কথা বলে। ধর্মে মুসলিম। তার পিতা ছিলেন তুরস্কের নাগরিক। মা ছিলেন স্থানীয় একজন ক্যাথলিক মহিলা। মারিয়ার ছোটবেলাতেই তার মা মারা যান। স্ত্রীকে হারানোর পর মারিয়ার বাবা নিজের সবটুকু ভালোবাসা মেয়ের উপর ঢেলে দেন। দিনরাত পরিশ্রম করে এই হোটেল গড়ে তোলেন। নিজ হাতে মানুষ করেন মারিয়াকে। প্রায় 4 বছর আগে ইমতির সঙ্গে পরিচয় হয় তাদের। সেদিন গভীর রাতে হোটেলে হঠাৎ আগুন লেগে গিয়েছিল। সবাই যখন প্রাণ বাঁচাতে ব্যস্ত, তখন ইমতি নিজের জীবন বাজি রেখে ভেতরে ঢুকে মারিয়ার বাবাকে বের করে আনে। কিন্তু ততক্ষণে মানুষটা অনেকটাই পুড়ে গিয়েছিলেন। দীর্ঘ কয়েক মাস হাসপাতালে ছিলেন তিনি। সেই সময় নিজের কাজের পাশাপাশি প্রতিদিন হাসপাতালে গিয়ে তার খোঁজ নিত ইমতি।
হাসপাতালে মারিয়ার বাবাতে রক্ত দিয়েছিল ইমতি। মারিয়াকে সাহস দিত, হিসাবপত্র সামলাতে সাহায্য করত। হাসপাতালের কাগজপত্র থেকে শুরু করে হোটেলের কর্মচারীদের বেতন সবকিছুতেই পাশে ছিল। মৃত্যুর কয়েকদিন আগে মারিয়ার বাবা ইমতির হাত শক্ত করে ধরে বলেছিলেন, আমার মেয়ে ছাড়া এই দুনিয়ায় আর কেউ নাই। সে বাংলা ঠিকমতো বলতে পারে না, মানুষ চিনতেও পারে না, তুমি ওরে দেখে রাখবা। ইমতি মাথা নত করেছিল, কথা দিয়েছিল, সেই কথা আজও রেখেছে। আইনগতভাবেও এখন মারিয়ার সবচেয়ে কাছের অভিভাবক ইমতি। মারিয়া ধীরে ধীরে ইমতির পাশে এসে দাঁড়াল, মুখে হালকা হাসি, কিন্তু চোখে অদ্ভুত এক প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড? তুমি অনেকক্ষণ ধইরা চুপ। ইমতি দীর্ঘশ্বাস ফেল, আনিতা সব জেনে গেছে গিউ। মারিয়ার আঙুলগুলো অজান্তেই শক্ত হয়ে এল, তবু সে হাসিটা মুছে যেতে দিল না। শুধু ধীরে বলল, তুমি ওর সাথে কথা বলছ? হ্যাঁ গু। ও অনেক কষ্ট পাইছে, তাই না? ইমতি কোনো উত্তর দিল না, জানালার বাইরে তাকিয়ে রইল। মারিয়া আর কিছু বলল না, শুধু চুপচাপ নিজের পেটের উপর হাত রাখল। ইমতির চোখ হঠাৎ সেদিকে আটকে গেল। 7 মাসের সন্তান, জীবন কখন কোনো মোড়ে নিয়ে আসে মানুষ নিজেও জানে না। একদিন শুধুই দায়িত্বের কারণে মারিয়ার পাশে দাঁড়িয়েছিল সে। তারপর সেই দায়িত্বই ধীরে ধীরে হয়ে উঠেছিল সম্পর্ক। অথচ আজও কেন তার বুকের ভেতর আনিতার জন্য এমন হাহাকার জেগে ওঠে? কেন 1000 মাইল দূরের সেই মেয়েটার নীরব মুখ বারবার এসে ভেসে ওঠে তার চোখের সামনে? উত্তর খুঁজে পায় না ইমতি। শুধু নিঃশব্দে মারিয়ার পাশে বসে থাকে। আর মনে হয় মানুষের জীবনে কিছু সম্পর্ক দূরে গিয়েও কখনো দূরে যায় না। হৃদয় চাইলেই দুজনকে দেওয়া যায় না। আনিতার স্মৃতি কুরে কুরে খাচ্ছে ইমতিকে। এদিকে পুকুরঘাটের সিঁড়িতে বসে আছে আনিতা। রাত অনেক হয়েছে। আকাশে মেঘ, দূরে কোথাও ঝিঙি পোকার ডাক। তার হাতে হাসপাতালের একটা খাম। আজ বিকেলে একা একাই হাসপাতালে গিয়েছিল সে। কিছুদিন ধরে শরীরটা কেমন যেন লাগছিল। ডাক্তার কিছু পরীক্ষা দিয়েছিলেন, সেই রিপোর্টটাই এখন তার হাতে। কাপা হাতে খামটা খুলল আনিতা। মোবাইলের আলো জ্বালিয়ে রিপোর্টের শেষ লাইনে চোখ পড়তেই তার বুক কেঁপে উঠল। প্রেগন্যান্সি পজিটিভ। কয়েক মুহূর্ত স্থির হয়ে বসে রইল সে। চোখ ঝাপসা হয়ে এল, ঠোঁট কাঁপছে। মা হতে চলেছে সে। তার আর ইমতির ভালোবাসার একটা অংশ ধীরে ধীরে বেড়ে উঠছে তার শরীরের ভেতর। অথচ যার হাত ধরে এই স্বপ্ন দেখা, সে আজ 1000 মাইল দূরে। আনিতা ধীরে ধীরে রিপোর্টটা বুকের সঙ্গে চেপে ধরল। চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। চারপাশে কেউ নেই, তবু মনে হল এই পৃথিবীতে তার চেয়ে একা মানুষ আর কেউ নেই। হঠাৎ বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন একসঙ্গে বেরিয়ে এল। পুকুরঘাটের শেষ সিঁড়িতে বসে 2 হাতে মুখ থেকে শিশুর মতো কাঁদতে লাগল আনিতা। এ কান্না শুধু অভিমানের নয়, এ কান্না আনন্দেরও নয়। এ যেন একসঙ্গে হারিয়ে ফেলা আর ফিরে পাওয়ার কান্না। কতক্ষণ এভাবে কেঁদেছে সে নিজেও জানে না। আকাশে তখন অল্প অল্প চাঁদের আলো। পুকুরের পানিতে সেই আলো কেঁপে কেঁপে উঠছে। আনিতা ধীরে ধীরে চোখের পানি মুছে উঠে দাঁড়াল। রিপোর্টটা খুব যত্ন করে আঁচলের ভাঁজে রেখে বাড়ির দিকে হাঁটতে লাগল। বাড়িতে ফিরে দেখল শাশুড়ি মা এখনও জেগে আছেন। বারান্দায় বসে তসবিহ পড়ছিলেন। আনিতাকে দেখেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। কই গেছিলি মা? শরীর খারাপ, তাও একা একা বাইরে যাস? কথাগুলো শেষ করার আগেই আনিতা দৌড়ে গিয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরল। তারপর আর নিজেকে সামলাতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। শাশুড়ি মা প্রথমে কিছুই বুঝতে পারলেন না। আতঙ্কিত হয়ে বললেন, কি হয়েছে মা? কাঁদছিস কেন? আনিতা কাপা হাতে আঁচল থেকে রিপোর্টটা বের করে দিল। শাশুড়ি মা কাপা কাপা হাতে কাগজটা নিলেন। বয়সের কারণে ইংরেজি সবটা বুঝতে পারলেন না, তবু নিচে ডাক্তারের বাংলায় লেখা কথাগুলো পড়তে পড়তে হঠাৎ থেমে গেলেন। চোখ বড় হয়ে উঠল। তারপর অবিশ্বাস ভরা চোখে আনিতার দিকে তাকালেন। তুই তুই মা হইতে চলছিস? এই কথাটা শুনেই আনিতা আবার কেঁদে উঠল। মাথা নিচু করে শুধু বলল, আম্মা।
আমি কি এত সুখের খবর একা একা বইতে পারব? ওরে ছাড়া আমি কেমনে থাকমু? শাশুড়ি মায়ের বুকটা হুহু করে উঠল। তিনি কোনো কথা বললেন না। শুধু মেয়েটাকে নিজের বুকের মধ্যে টেনে নিলেন। ডান হাত দিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলেন। মায়ের মতো। ঠিক নিজের মেয়ের মতো। তার নিজের চোখও ভিজে উঠেছে। তবু কণ্ঠ শক্ত করে বললেন, কাঁদিস না মা। আল্লাহ যারে কষ্ট দেন তার জন্য সুখও রাখেন। তোর বুকের ভেতর এখন শুধু তোর না, আরেকটা ছোট্ট প্রাণেরও ঠিকানা। তুই ভেঙে পড়লে সে কোথায় দাঁড়াবে? আনিতা কিছু বলল না। শুধু শাশুড়ি মায়ের বুকের ভেতর মুখ লুকিয়ে কাঁদতে লাগল। সেদিন রাতে ইমতি ছিল না। তবু প্রথমবারের মতো আনিতার মনে হল সে পুরোপুরি একা নয়। কারণ কিছু সম্পর্ক রক্তের হয় না। তবুও সেগুলো মায়ের আঁচলের মতোই নিরাপদ হয়। আর কিছু অপেক্ষা হাজার কষ্টের পরও কখনো ফুরিয়ে যায় না। মাথার কাছে থাকা ফোনটা হাতে নিল সে। স্ক্রিনে তখন 12:33 বাজে। ফোন হাতে নিতেই ইমোতে ইমতির ফোন। হৃদয়ে বিদ্যুৎ চমকালো আনিতার। সেই যে আনিতাকে ইমতি বকাঝকা করেছিল তারপর আর ফোন দেয়নি। আনিতা দ্রুত কলটা 7-5 না ভেবেই রিসিভ করল। ওপাশ থেকে ভেসে আসা কথাগুলো যা আনিতা শুনল। মুহূর্তেই মাথায় আকাশ ভেঙে পড়ল আনিতার। এটা কি শুনল সে? এটা সৃষ্টিকর্তা কি শুনালো আনিতাকে? অভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায়। রাত তখন প্রায় 1টা। শাশুড়ি মায়ের বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে একসময় চুপ হয়ে গিয়েছিল আনিতা। কিন্তু ঘুম আসেনি। মাথার কাছে রাখা মোবাইলটা বারবার হাতে নিচ্ছিল সে। 1বার, 2বার, 3বার। প্রতিবারই একই কথা। এই মুহূর্তে নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না গি। ইমোতেও কল ঢুকে না। আনিতা অবাক হয়ে যায়। গত কয়েকদিন ধরেই এমন হচ্ছে। প্রথমে ভেবেছিল নেটওয়ার্কের সমস্যা। তারপর ভেবেছিল হয়তো ইমতি ব্যস্ত। কিন্তু একজন মানুষ কি এতদিন ব্যস্ত থাকতে পারে? মা হওয়ার খবরটা শোনানোর জন্য বুকের ভেতরটা ছটফট করছে তার। তবুও কোনো উপায় নেই। অনেকক্ষণ চুপ করে বসে থেকে অবশেষে সে নিজের বাবার বাড়িতে ফোন দিল। ফোন ধরল তার বড় ভাই মাসুদের স্ত্রী আনিতার বড় ভাবি। কণ্ঠ শুনেই বুঝতে পারলেন মেয়েটা কাঁদছে। উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে আনিতা? কাঁদতেছিস কেন? আনিতা কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। তারপর কাপা কাপা গলায় বলল, ভাবি, আমি মা হইতে চলছি গু। ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা। তারপর আনন্দ আর বিস্ময়ে ভরা কণ্ঠে বড় ভাবি বলে উঠলেন, সত্যি? এইটা তো অনেক সুখের খবর। কিন্তু সঙ্গে সঙ্গেই তার কণ্ঠ বদলে গেল। কারণ তিনি জানেন, এই সুখের খবরটা শোনানোর জন্য যার সবচেয়ে বেশি প্রয়োজন সে আজ আনিতার পাশে নেই। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, ইমতি জানে? এই প্রশ্ন শুনেই আবার কেঁদে উঠল আনিতা। না ভাবি। অনেক দিন ধইরা ফোন দিতেছি। কোনোভাবেই কথা হইতেছে না গি। বড় ভাবির বুকটা হুহু করে উঠল। তিনি আর কিছু বললেন না। শুধু বললেন, তুই কাঁদিস না। কাল সকালে তোর 2 ভাই যাইব। তোকে নিয়ে আসব আমাদের বাড়িতে গি। আনিতা তাড়াতাড়ি বলে উঠল, না ভাবি, আমি শাশুড়ি আম্মারে ছাইরা যাইতে চাই না গে। বড় ভাবি দীর্ঘশ্বাস ফেললেন। সবসময় মানুষ নিজের ইচ্ছামতো থাকতে পারে না রে। কিছু সময় নিজেরে বাঁচাইতেও হয় গি। ফোন কেটে গেল। কিন্তু সেদিন রাতে আনিতার আর ঘুম হল না। সে জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। মাঝে মাঝে নিজের পেটের উপর হাত রাখছিল। আর মনে মনে বলছিল, তোমার বাবা যদি একবার জানতে পারত। কথাটা শেষ করতে পারল না। চোখ আবার ভিজে উঠল। পরদিন সকাল। আনিতার 2 ভাই এসে দাঁড়াল ইমতিদের বাড়িতে। বড় ভাই হাসান, ছোট ভাই মাসুদ। দুজনের মুখই কঠিন। চোখে মুখে রাগ স্পষ্ট। শাশুড়ি মা তাদের দেখে আঁতকে উঠলেন। কারণ এর আগেও তারা এসেছিল। সেদিন আনিতা অসুস্থ ছিল। তারা বোনকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শাশুড়ি মা 2 হাত জোর করে বলেছিলেন, মা মরা এই মেয়েটারে আমার কাছ থেইকা নিও না বাবা। আমি নিজের মেয়ের মতো রাখমু।
সেদিন তারা রাজি হয়েছিল। কিন্তু আজ তারা আর কোনো কথা শুনতে আসেনি। হাসান দুই গলায় বলল, আমরা আমাদের বোনরে নিতে আইছি গু। শাশুড়ি মা কাপা গলায় বললেন, বাবা আর কয়েকটা দিন থাকুক গু। মাসুদ এবার রেগে গেল। আর কয়দিন? স্বামী বিদেশে আরেকটা বিয়া করছে। আমার বোন এখানে কাঁদতে কাঁদতে মরব। আর আমরা চুপ কইরা থাকমু? শাশুড়ি মায়ের চোখ ভিজে উঠল। আমি তো দোষ করি নাই বাবাগু। হাসান একটু নরম হলেও সিদ্ধান্ত বদলাল না। সে বলল, আপনারে আমরা দোষ দিচ্ছি না। কিন্তু ইমতির বিচার একদিন হইবেই গে। মামলা করব আপনার ছেলের নামে। ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে এর বিহিত যদি আমি না করছি তবে আমিও ফজুল করিমের ছেলে না। ঘরের ভেতর বসে সব শুনছিল আনিতা। কোনো কথা বলল না। শুধু ধীরে ধীরে উঠে এসে শাশুড়ি মায়ের সামনে দাঁড়াল। তারপর নিচু হয়ে পা ছুঁয়ে সালাম করল। শাশুড়ি মা আর নিজেকে সামলাতে পারলেন না। দুই হাতে আনিতার মুখ ধরে কাঁচতে কাঁচতে বললেন, মা তুই আমারে মাফ কইরা দিস। আমার ছেলের পাপের শাস্তি যেন তোরে না পেতে হয়। আনিতা শুধু মাথা নেড়ে চোখের পানি মুছল। তারপর ভাইদের সঙ্গে চলে গেল। পেছনে দাঁড়িয়ে শাশুড়ি মা শুধু তাকিয়ে রইলেন, যতক্ষণ না মেয়েটা চোখের আড়াল হয়ে যায়। চোখের পানি ঝাপসা করে দিল চারপাশ। তার বুকের ভেতর শুধু একটা কথাই ঘুরপাক খেতে লাগল, যে ফুলটা এত যত্ন করে আগলে রাখছিলাম, সেই ফুলটাও আজ আমার বুকের বাগান ছেড়ে চলে গেল গো। রাত গভীর। মেলবোর্ন শহরের আকাশে হালকা বৃষ্টি। হোটেলের কাচঘেরা রুমে একা বসে আছে ইমতি হাসান মুবিন। সামনে ল্যাপটপ খোলা। কিন্তু কাজের প্রতি তার কোনো মন নেই। কয়েকদিন ধরে বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছে। বারবার মনে হচ্ছে, কোথাও যেন কিছু একটা হারিয়ে ফেলেছে সে। ঠিক তখনই বাংলাদেশ থেকে মায়ের ফোন এলো। ফোন ধরতেই ওপাশ থেকে কান্না জড়ানো কণ্ঠ, বাবা, আনিতারে ওর ভাইয়েরা নিয়ে গেছে গি। ইমতি চমকে উঠল। নিয়ে গেছে মানে? জোর করে নিয়ে গেছে? জোর কইরা না, কিন্তু অনেক রাগ কইরা নিয়া গেছে। যাওনের সময় কইয়া গেছে, তোর নামে মামলা করব, তোকে দেশে আয়না শাস্তি দিব গ। কথাগুলো শুনে ইমতির মুখ শক্ত হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, মামলা করবে? আমার পুরো কথা না শুনেই? তারা কি একবারও জানতে চাইল না যে আমি কি অবস্থায় আছি? মা দীর্ঘশ্বাস ফেললেন। তোর কথাও তো কেউ জানে না বাবা। তুই নিজেও তো কিছু বুঝাস নাই। যে মেয়ে তোর জন্য দিনরাত কাঁদে, তারে কেমনে বুঝাইব? ফোনটা কেটে দেওয়ার পরও অনেকক্ষণ স্থির হয়ে বসে রইল ইমতি। রাগ হচ্ছে, খুব রাগ। আনিতার ভাইদের উপর। কেন তারা তার কথা না শুনেই বিচার করে ফেল? কেন ভাবল সব দোষ আমার? আবার বুকের ভেতর অন্যরকম একটা ব্যথাও হচ্ছে। শেষ কবে আনিতার সঙ্গে কথা হয়েছে, সেটাও যেন ঠিকমতো মনে করতে পারছে না। একবার ভাবল, ফোন দেবে। তারপর আবার নিজেকে থামিয়ে দিল। না, এখন ফোন দিয়ে লাভ নেই। ওর ভাইয়েরা নিশ্চয়ই আরও অপমান করবে। নিজেকে শক্ত করল সে। ভাবল, কিছুদিন যোগাযোগ না করাই ভালো। সময় সব ঠিক করে দেবে। কিন্তু মানুষ যা ভাবে, জীবন সবসময় তা হতে দেয় না। সেদিন রাতেও ঘুম এল না ইমতির। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে একের পর এক স্মৃতি। পুকুরঘাট, বৃষ্টির দুপুর, আনিতার লাজুক হাসি, প্রথম ঈদে একসঙ্গে ঘুরতে যাওয়া, আর সেই মেয়েটার অভিমানী মুখ। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। মোবাইলটা হাতে নিল। অনেকদিন পর আনিতার নম্বরটা খুঁজতে লাগল। কিন্তু আশ্চর্য, নম্বরটা কোথাও নেই। কন্ট্যাক্ট লিস্টে নেই। কল হিস্ট্রিতেও নেই। সে ভ্রু কুঁচকে আবার খুঁজল। না, কোথাও নেই। কিছুক্ষণ অবাক হয়ে বসে রইল। তারপর নিজেকেই বুঝ দিল, হয়তো কোনো একসময় ডিলিট হয়ে গেছে। আর খোঁজ করল না। সে জানত না, কয়েক সপ্তাহ আগেই তার অজান্তে মোবাইলে একটি থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা হয়েছে। আর সেই অ্যাপ দিয়েই আনিতার নম্বর ব্লক করে রাখা হয়েছে।
যাতে কোনোভাবেই তাদের যোগাযোগ না হয়। আর এই কাজটা করেছে মারিয়া। তবে সে কাজটা ঘৃণা থেকে করেনি, করেছে ভয় থেকে। মারিয়া ইমতিকে খুব ভালোবাসে, অদ্ভুত রকমের ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার মাঝেও একটা ভয় সবসময় তাকে তাড়া করে। যদি কোনোদিন ইমতি আবার আনিতার কাছে ফিরে যায়, যদি একদিন বুঝতে পারে তার প্রথম ভালোবাসাকে সে হারিয়ে ফেলেছে, এই ভয় থেকেই সে ইমতিকে সবসময় ব্যস্ত রাখত। কখনো হোটেলের নতুন প্রজেক্ট, কখনো নতুন শাখা খোলার পরিকল্পনা, কখনো নিজের শরীর খারাপের অজুহাত। আর যখনই ইমতি আনিতার কথা তুলতে চাইত, মারিয়া অন্য প্রসঙ্গ শুরু করত, এতটাই নিপুণভাবে যে ইমতি কিছুই বুঝতে পারত না। তবুও মাঝে মাঝে মারিয়ার বুক কেঁপে উঠত, নিজের কাজের জন্য অপরাধবোধ হতো। কিন্তু তখন সে নিজের পেটের উপর হাত রেখে ভাবত, আমি আমার সন্তানকে নিয়ে একা হয়ে যেতে চাই না আগে। আনিতা এখন নিজের বাবার বাড়িতে আগের চেয়েও বেশি চুপচাপ হয়ে গেছে। সারাদিন নিজের ঘরে বসে থাকে, মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে থাকে। কেউ ডাকলে ছোট্ট করে উত্তর দেয়, কিন্তু আগের মতো আর কথা বলে না। তার বড় ভাই মাসুদ মাঝে মাঝে দরজার আড়াল থেকে বোনটাকে দেখে, আর বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। একদিন ছোট ভাই হাসানকে বলল, যে মানুষ আমার বোনরে এত কষ্ট দিচ্ছে, তারে আমি এমনি এমনি ছাড়মু না গি। হাসান মাথা নেড়ে বলল, সময় আসুক ভাই, সব হিসাব নেওয়া হবে। দরজার ওপাশে বসে কথাগুলো শুনছিল আনিতা। চোখের কোণে পানি জমে উঠল। সে চায় না তার জন্য কেউ কারো ক্ষতি করুক, তবু কিছু বলতে পারল না। কারণ তার নিজের জীবনটাই যেন এখন আর তার হাতে নেই। সেদিন রাতে ঘুমানোর আগে আনিতা একবার মোবাইলটা হাতে নিল, অনেকক্ষণ ইমতির নম্বরের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে স্ক্রিনটা নিভিয়ে দিল। মনে মনে শুধু একটা কথাই বলল, যদি সত্যিই আমার কথা একটুও মনে থাকে, একদিন না একদিন তুমি ঠিকই ফিরে আসবা গু। কিন্তু সে জানত না, তার অপেক্ষার পথটা এখন আরও দীর্ঘ হতে চলেছে। আর ভাগ্য তাদের জন্য এমন এক পরিণতি লিখে রেখেছে, যার কথা এখনও কেউ কল্পনাও করতে পারেনি। মেলবোর্নের সময় রাত ঠিক 2টো। মারিয়ার প্রচণ্ড পেট ব্যথার চিৎকারে হরাইজন ইন হোটেলের আকাশ বাতাস ভারী হয়ে উঠল। দ্রুত ইমতি অ্যাম্বুলেন্স ডেকে মারিয়াকে নিয়ে গেল নিকটস্থ মেলবোর্নের বিখ্যাত রয়্যাল মেলবোর্ন হাসপাতালে। প্রচণ্ড ব্লিডিং ও হচ্ছিল। দ্রুত ঢুকানো হলো অডের ভিতর। অপেক্ষার প্রহর শেষ হয় না। দীর্ঘ 50 মিনিট পর অড থেকে বের হলেন নিকোলাস মান্থানা। বাহিরের ওয়েটিং রুম থেকে ডাক্তারকে দেখে দ্রুত অডের সামনে গিয়ে ডাক্তারকে ঘিরে ধরলেন ইমতি। খুবই আতঙ্ক ও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, স্যার, হাউ ইজ Maria's condition right now? Is she doing all right? ডাক্তার যা উত্তর দিলেন তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ইমতি। কলিজা শুকিয়ে গেল তার, মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। গল্প, অকালে ঝরে যাওয়া ফুল। লেখক, থামেদ হাসান নুবেন।